আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। গতকাল 22শে জানুয়ারি আমেরিকার সুবিখ্যাত দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার শিরোনাম, দ্য ইউএস ইজ টেস্টিং এ নিউ অ্যাপ্রোচ ইন বাংলাদেশ, ইটস ওয়ার্কিং উইথ ইসলামিস্ট। অর্থাৎ আমেরিকা বাংলাদেশে একটি নতুন পথে চলার চেষ্টা করছে, তাহলে তারা ইসলামপন্থীদের সাথে কাজ করছে। সহজ কথায়, আমেরিকার সমর্থন এবার বাংলাদেশের ইসলামপন্থী বা মৌলবাদী দলগুলোর প্রতি, মানে জামাত এবং তাদের ছানাপোনাদের সমর্থন দিয়ে ক্ষমতায় এনে বাংলাদেশে এক গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সহনশীল, উদার সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ার ব্রত নিয়েছে আমেরিকা। গত কয়েক মাস ধরে, হাসবেন না, কথাটা সত্যি, তারা এইভাবেই চলছে। গত কয়েক মাস ধরে ঢাকায়, ওয়াশিংটনে, লন্ডনে জামাতের বহু উচ্চ স্তরের নেতাদের সঙ্গে গোপন বৈঠকের পর আমেরিকা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশের মানুষকে বাঁচাতে, বাংলাদেশকে সোনার বাংলা করতে গেলে জামাত ও তার ছানাপোনাদের ছাড়া আর কোনো পথ নেই। বাংলাদেশকে গিলে খাওয়ার পথে গলার কাঁটা হয়েছিলেন শেখ হাসিনা। তাকে সরিয়ে দেওয়ার পর মোহাম্মদ ইউনূস ভালোই সার্ভিস দিয়েছেন গত কয়েক মাস, কিন্তু তিনি তো নির্বাচিত সরকারের প্রধান নন। আর গণতন্ত্রের পূজারী আমেরিকা একজন অনির্বাচিতকে কতদিন মেনে নিতে পারে? লোকে নিন্দে বন্ধ করবে না? তাই একটা পুতুল খেলার মতো নির্বাচনের ব্যবস্থা করতে হচ্ছে, যার দিন ধার্য হয়েছে আসছে মাসের 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি। আওয়ামী লীগ ময়দানের বাইরে, তাই লড়াই বিএনপি আর জামাতের মধ্যে। তবে সে নির্বাচন কেমন মুক্ত ও স্বচ্ছ হবে তার নমুনা মিলতে শুরু করেছে ইতিমধ্যে। চেপে রাখার চেষ্টা করা সত্ত্বেও সেসব নমুনা চাপা যাচ্ছে না, বেরিয়ে পড়ছে। গত মাস 2-3 ধরে মনে করা হচ্ছিল আমেরিকা বিএনপিকে সাপোর্ট দিচ্ছে। ঢাকার আমেরিকান দূতাবাসের তখনকার দায়িত্বপ্রাপ্ত ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় উপর্যুপরি বৈঠক করেছেন আলমগীর সাহেবদের সঙ্গে। লন্ডনে গিয়ে বসেছেন বৈঠকে তারেক জিয়ার সঙ্গে। এমনকি তারেক জিয়া এই যে 17 বছর পর দেশে ফিরতে পারলেন, তার সবুজ সংকেত নাকি ভারতের সঙ্গে আমেরিকার কাছ থেকেও এসেছে। এটাই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অনুমান। এসব দেখে শুনে অনেকের ধারণা নয়, বিশ্বাস জন্মেছিল আমেরিকা বুঝি তারেকের সঙ্গে বিএনপির পেছনে। বিশ্বাসটা শক্ত হয়েছিল আরো কয়েকটা কারণে, যার মধ্যে সর্বাগ্রে আসে ইসলামী মৌলবাদের প্রতি ট্রাম্প সাহেবের প্রবল বিরোধ। অন্তত বিরোধের হুঙ্কার তো তিনি প্রায়ই দিতেন। ডোনাল্ড ট্রাম্প কখনোই সন্ত্রাসবাদ ও মৌলবাদকে নাকি প্রশ্রয় দেবেন না, ইত্যাদি ইত্যাদি। তার প্রতিজ্ঞা নাকি দুনিয়া থেকে একেবারে শেকড় শুদ্ধ উপড়ে ফেলবেন ইসলামী সন্ত্রাসবাদের গাছ। দ্বিতীয় বড় কারণ, ট্রাম্প প্রশাসনের নতুন আন্তর্জাতিক নীতি। অন্য দেশের সরকার ভাঙা গড়ার খেলায় আমেরিকা মত্ত ছিল এতকাল, তাতে তাদের খুব ক্ষতি হয়েছে। আমেরিকা তাই আর নাক গলাবে না অন্য দেশের সরকার ভাঙা গড়ার খেলায়। মাত্র 3 মাস আগে কাতারের দোহায় আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বড় মুখ করে বলেছিলেন এই কথাটি, কিন্তু দেখা গেল আমেরিকা রয়ে গেছে আমেরিকাতেই। যা বলা হচ্ছিল, যা ভাবা হচ্ছিল, তা কেবল শ্যাম চাচার বিরিয়ানির গন্ধ শুকে ঘুমিয়ে পড়া গরিব মানুষের, তারপর সে ঘুমের ঘোরে স্বপ্ন দেখা, বিরিয়ানির স্বপ্ন। জামাতের সঙ্গে সখ্যতা যে তৈরি হচ্ছিল গোপনে, তার অনেক ইঙ্গিত মিলছিল বেশ কয়েক মাস ধরে।
শেখ হাসিনার জমানা উপড়ে ফেলার ব্যাপারে বড় অবদান যে জামাতের, সেটাও ঠারে ঠোরে স্বীকার করে নিচ্ছিলেন এবং নিয়ে ধন্যবাদ দিচ্ছিল আমেরিকা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে প্রকাশ্যে জানা গেল, ধন্যবাদেই শেষ নয়, আরো আছে। জামাত এখন আমেরিকার, সেই বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীতে আয়েশা যেমন বলেছিলেন, এই বন্দি আমার প্রাণেশ্বর, তেমনি আমেরিকার মুখের কথা হচ্ছে এখন, জামাত আমার প্রাণেশ্বর। তাকে দিয়ে সোনার বাংলা গড়বে আমেরিকা। ওয়াশিংটন পোস্টের বক্তব্য নিয়ে গত দুদিন এত আলোচনা হয়েছে, এত ইউটিউব চ্যানেল এপিসোড করেছে যে এই বিষয় নিয়ে বললে শুধু চর্বিত চর্বণ হয়ে যাবে। তাই একটু পুরনো ইতিহাস ঘেঁটে দেখি যে পৃথিবীর আর কোন কোন দেশকে উদ্ধার করতে গিয়ে সে দেশকে স্বর্গে তুলেছে না নরকে ফেলেছে মহান আমেরিকা। একটু দেখি। এই প্রথম নয়, ইতিপূর্বে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা নিজের স্বার্থে শাসক পরিবর্তনের উদ্দেশ্য সফল করার জন্য সেসব দেশের ইসলামপন্থী দলগুলোকে একেবারে মদতের চূড়ান্ত মদত দিয়েছে। নরমপন্থী ইসলামী দল নয়, এই তালিকায় কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী আছে, এমনকি সন্ত্রাসীরাও আছে। তালিকার প্রথম নামে নিয়ে আসি আফগানিস্তানকে। 1979 থেকে চলছে সেখানে ঝামেলা। এটা আমেরিকার ইতিহাসে ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থনের সবচেয়ে বড় এবং সমালোচিত উদাহরণ। সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে সিআইএ অপারেশন সাইক্লোন শুরু করেছিল এবং কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র এবং অর্থ কয়েক বিলিয়ন ডলারের পাকিস্তানের মাধ্যমে সরবরাহ করেছিল মুজাহিদিন যোদ্ধাদের। তারপর সোভিয়েত বাহিনী চলে যেতে বাধ্য হয়, কিন্তু এর ফলে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল এবং সেখান থেকে তালেবান ও আল কায়েদার জন্ম হলো। যে ওসামা বিন লাদেনকে মারবার জন্য আমেরিকার ওই টুইন টাওয়ার ধ্বংস করেছিল, আমেরিকার বুক কাঁপিয়ে দিয়েছিলেন যে ওসামা বিন লাদেন, তাকে মারার জন্য আমেরিকাকে কত কসরত করতে হয়েছিল এবং এখনো হচ্ছে আইসিস এদেরকে থামানোর জন্য, সেটা নতুন কথা নয়। আজ যে ইসলামী মৌলবাদের সন্ত্রাসে দুনিয়া জুড়ে সংকট, তার অন্যতম কারণ আমেরিকার সেই সিদ্ধান্ত আফগানিস্তানে। এমনকি এই উপমহাদেশে সন্ত্রাসের পীঠস্থান হিসেবে পাকিস্তান আজ যে সুনাম অর্জন করেছে, তার জন্য সাধুবাদ প্রাপ্য মহান আমেরিকার। কিন্তু যে আফগান দেশের মানুষকে উদ্ধার করতে গিয়েছিল আমেরিকা তো আফগানিস্তান থেকে পাতুলে পালিয়ে এসছে। তাদের অবস্থা এখন কি? সেই আফগানিস্তানের অবস্থা, দেশটা এখন পুরোপুরি তালেবান শাসনে। চরম অর্থনৈতিক ও মানবিক সংকট চলছে। নারী ঘরবন্দি, বোরখাবন্দি, সন্তানের জন্ম দেয়া, সন্তান প্রতিপালন করা ছাড়া আর কোনো কাজ নেই নারীর। সঙ্গীত নিষিদ্ধ, এমনকি নারীদের তো সবকিছুই নিষিদ্ধ। নাগরিক স্বাধীনতা অত্যন্ত সীমিত, না থাকার মতো। দ্বিতীয় নাম নিয়ে আসি মিশরের। আরব বসন্তের সময় হোসনি মুবারকের পতনের পর মিশর এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। ওবামা প্রশাসন তখন মিশরের সবচেয়ে বড় যে ইসলামপন্থী সংগঠন, যাকে তার কথাটা পরে বলছি কি করেছে এখন, সেই সংগঠন মুসলিম ব্রাদারহুডকে রাজনৈতিক সমঝোতায় আসে তাদের সাথে আমেরিকা, এবং তাদের মনোনীত যে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরকারকে স্বীকৃতি দেয়। ফলাফল 2013 সালে এক রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান সিসি ক্ষমতা দখল করেন। ব্রাদারহুডকে নিষিদ্ধ করে দেয়া হয়। এখন এই 2026-এ মিশর কোথায় দাঁড়িয়ে? সিসির কঠোর সামরিক শাসন চলছে, দেশের অর্থনীতি চৌপাট। এক সময় যে মিশর ছিল একটা গর্ব, স্বাধীনতা, যে মিশর, সেই মিশর এখন শেষ। দেশের অর্থনীতি চৌপাট বলেইছি। আর 2026-এর শুরুতে সেই ব্রাদারহুডের 3টে শাখাকে সন্ত্রাসী ঘোষণা করে দিয়েছে শ্যামচাচা ট্রাম্প প্রশাসন।
শ্যাম চাচার কানে কিন্তু তারপরেও জল ঢোকেনি, ঢুকবেও না, ঢুকলে একই খেলা খেলতো না বাংলাদেশে। আসি সিরিয়ার কথায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হঠাতে আমেরিকা দীর্ঘ সময় ধরে বিদ্রোহীদের সমস্ত রকম সমর্থন দিয়েছে। বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে গিয়ে অনেক ক্ষেত্রে কট্টরপন্থী সুন্নি গোষ্ঠীগুলো, যেমন আল নুসরা ফ্রন্ট, সালাফি গ্রুপের বিভিন্ন গ্রুপ, তাদেরকে প্রত্যক্ষভাবে মার্কিনীরা অস্ত্র অর্থ সহায়তা দিয়েছে। ফল কোথায় দাঁড়িয়ে আজ সিরিয়া এক ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত এবং আইএসআইএস আইসিসের মতো উগ্র সংগঠনের উত্থান ঘটেছে। এবং মজার কথা কি জানেন, একটা সময় যাকে সন্ত্রাসী ঘোষণা করে যার নামে হুলিয়া জারি করেছিল আমেরিকা, তিনি এখন সিরিয়ার একটা অংশের প্রেসিডেন্ট। অতি সম্প্রতি এই সিরিয়ার সরকার গঠনের প্রক্রিয়া চলছে। আসাদ সরকার দুর্বল হয়েছে, কিন্তু দেশটি এখনো পুরোপুরি অখণ্ড নয়, স্থিতিশীল নয়। সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকার কাজ করছে। লিবিয়ার কথায় আসি। মুয়াম্মার গাদ্দাফির নাম তো আপনারা সবাই জানেন, লৌহ মানব। তাকে ক্ষমতাচ্যুত করতে ন্যাটো জোটের সাথে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করেছিল। গাদ্দাফির নামে কত রকম গল্প ছাপা হয়েছিল যে তার ঘরের বড় বড় ফ্রিজের মধ্যে মানুষ মেরে, মানুষ কেটে তাদের লিভার সেখানে রাখা হয়েছে। গাদ্দাফি নাকি মানুষের লিভারের খেতে খুব ভালোবাসেন, রান্না করে সেটা খান। এটা একটা কথা। গাদ্দাফি বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে বেশিরভাগ ছিল কট্টরপন্থী ইসলাম গোষ্ঠী, যাদের আমেরিকা আকাশপথে সুরক্ষা ও সমর্থন দিয়েছিল। এর ফলে কি হয়েছে, গাদ্দাফির পতনের পর লিবিয়ায় কোনো শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠিত হতে পারেনি। দেশটি বিভিন্ন মিলিশিয়া এবং ইসলামপন্থী গোষ্ঠীর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই 2026-এ লিবিয়া বর্তমানে বিভক্ত। দেশটাতে দুই অংশে দুটো সরকার সক্রিয় এবং দীর্ঘদিনের গৃহযুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান চরমভাবে নিচে নেমে গেছে। বাংলাদেশও কিন্তু দ্বিখণ্ডিত হওয়ার পথে। কিভাবে, কেন, সে কথায় পরে আসছি। আসি ইরাকের কথায়। ইরাকের সাদ্দাম হোসেন পারমাণবিক অস্ত্র তৈরি করছেন, এই মিথ্যে অজুহাত দিয়ে সাদ্দামকে কিভাবে খতম করা হলো খুব বেশি দিন আগের কথা নয়, আপনারা অনেকেই জানেন। সাদ্দাম হোসেনের পতনের পর ইরাক কোথায় এসে দাঁড়িয়েছে সে খবরটাও আপনারা রাখেন নিশ্চয়ই। ইরাক শেষ হয়ে গেছে, ইরাক শেষ হয়ে গেছে। এর মূলে কে আছে? ওই আমেরিকা। এরপরে আসি পাকিস্তান। পাকিস্তানের জেনারেল জিয়াউল হকের শাসনের সময় আফগান যুদ্ধের রসদ সরবরাহের জন্য পাকিস্তান ছিল পাইপলাইন, পাকিস্তানের মধ্যে দিয়ে সব আসতো। এবং এই সময়ে পাকিস্তানের ইসলামাইজেশন বা কট্টরপন্থার প্রসার ঘটে আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে। হাজার হাজার মাদ্রাসা ও মুজাহিদিন ট্রেনিং সেন্টারে অর্থায়ন করা হয়। ফল কি দাঁড়ায়? এর ফলে পাকিস্তানে উগ্রবাদের বীজ রোপিত হয়, যা পরবর্তী কয়েক দশক ধরে দেশটির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আজকে যে টিটিপি, লস্কর ই তৈবা এদের মতো সংগঠনের কথা শুনছেন, তারা পাকিস্তান থেকে অনেকে যে বেরিয়ে যেতে চাইছে পাকিস্তানের বিভিন্ন অংশ থেকে, তার পেছনে হচ্ছে কিন্তু এই উত্থান, যার পেছনে রয়েছে আমেরিকা। বর্তমান পাকিস্তানে গভীর অর্থনৈতিক সংকটে ডুবে আছে, রাজনৈতিক মেরুকরণে জর্জরিত। উগ্রবাদী গোষ্ঠীগুলো এখন দেশটিকে নানাভাবে বিভক্ত করার জন্য হুমকি দিচ্ছে। ইরানের প্রেক্ষাপটটা এইখানটায় খুব মজার, এবং ইরানে তো বর্তমানে কি চলছে আপনারা জানেন, কিন্তু আপনারা কি এটা জানেন যে ইরানে এইটা শুরু করেছিল কে? ইরানের শাহ পাহলভি 1979-তে তাকে ক্ষমতাচ্যুত করার জন্যে এই আমেরিকা, তারা আয়াতুল্লাহ খোমেনিকে 1979 সালে কাটার প্রশাসন আমেরিকার, তারা সব রকমের সাহায্য দিয়েছিল আয়াতুল্লাহ খোমেনিকে। আমেরিকার লক্ষ্য ছিল শাহ রেজা পাহলভি
তার পরবর্তী ইরানে যাতে সমাজতন্ত্রীরা ক্ষমতা দখল না করে এবং তারা যেন রাশিয়ার ব্লকে না যায়, তাদেরকে আমার কাছে ধরে রাখতে হবে ইরানের শাসককে। আমেরিকা তখন মনে করেছিল ইসলামপন্থীরা কমিউনিস্টদের মতো অত শক্ত নয়, ওদেরকে সহজে পায়ের নিচে আনা যাবে। ফলাফল হলো একেবারে বিপরীত। আমেরিকার প্রত্যাশা পুরো ব্যর্থ। ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরে খোমেনি আমেরিকাকে ইরানের এবং ইসলামের বড় শত্রু হিসেবে চিহ্নিত করলেন। আমেরিকা ইসলামের কাছে, ইরানের কাছে সবচেয়ে বড় শয়তান। এটা খোমেনির কথা। এবং মার্কিন দূতাবাসে ঘেরাও ইত্যাদি সংকট সৃষ্টি করা হলো। গত 46 বছর ধরে এক গভীর শত্রুতা চলছে ইরান আর আমেরিকার মধ্যে। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান নিয়ে আমেরিকার নীতি একেবারে সেই কাটারের সময় শুরুতে যা ছিল 1979-তে, তার একেবারে বিপরীত। আমেরিকা এখন সেখানে ভেনেজুয়েলা মডেলের মতো গণ আন্দোলন উস্কে দিয়ে, এই একই মডেল বাংলাদেশেও এসছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, সেখানে রেজিম চেঞ্জ করতে চাইছে। তবে ইরানের ভেতরকার যে কট্টরপন্থী শাসক গোষ্ঠী, তারা যথেষ্ট শক্তিশালী, তার জন্য করে উঠতে পারছে না কিছু। আমেরিকার এই নীতির শিক্ষা হলো ধর্মীয় আদর্শ ভিত্তিক দলগুলো ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পর সব ক্ষেত্রেই তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সব জায়গায়। তবু শিক্ষা হয়নি আমেরিকার। সেই পুরনো খেলায় মেতেছে বাংলাদেশেও। বাংলাদেশে বর্তমানে আমেরিকা যে নীতি গ্রহণ করেছে, তাকে ওয়াশিংটন পোস্ট বলেছে এ নিউ অ্যাপ্রোচ, একটি নতুন পদ্ধতি বা নতুন কৌশল। যদিও এটা নতুন কৌশল নয়, পুরনো মদ নতুন বোতলে ঢেলে নিয়ে আসা, তাই একটু নতুন লাগছে এই মাত্র। জামায়াতে ইসলামীর মতো দল যারা দীর্ঘ সময় কোণঠাসা ছিল দেশের রাজনীতিতে, তাদের সঙ্গে সরাসরি কূটনৈতিক বৈঠক, যেমন 2026-এর জানুয়ারিতে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক, দলটিকে আন্তর্জাতিকভাবে রাজনৈতিক বৈধতা দিয়েছে। এর ফলে তারা আগামী নির্বাচনের আগে একটা বড় পাওয়ার ব্রোকার হিসেবে আবির্ভূত হয়েছে। জামাত বিপুল অর্থ সাহায্য পাচ্ছে আমেরিকা থেকে, পাকিস্তান মারফত মার্কিন অস্ত্রশস্ত্র পাচ্ছে, আর আদর্শিক সাহায্য সেটা তো পাচ্ছেই। এবার নতুন বোতল বলতে কি সেটা একটু বলি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকা কেবল তোষণ করছে না, বরং একটি দাওয়াই বা সতর্ক বার্তাও দিয়ে রাখছে। এই সতর্ক বার্তাটা কি? মার্কিন কূটনীতিকরা স্পষ্ট করেছেন যে যদি জামাত বা কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় এসে কঠোর শরিয়া আইন বা নারী বিদ্বেষী নীতি গ্রহণ করে, তবে তাদেরকে শাস্তি দেয়া হবে। শাস্তিটা কি? না, বাংলাদেশের তৈরি পোশাক মানে আরএমজি, রেডিমেড গার্মেন্টস, সেই খাতের 20% বেশি রপ্তানি হয় আমেরিকায়। সেই রপ্তানি হুমকির মুখে পড়বে। তাদের উপরে ট্যারিফ 100%, 200% ট্যারিফ লাগানো হবে। অর্থাৎ আমেরিকা ধর্মীয় শক্তির ওপরে একটা অর্থনৈতিক তলোয়ার ঝুলিয়ে রাখছে। বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে আমেরিকা এতটাই উদ্গ্রীব যে এই নীতিতে এগোলে ভারতের সাথে তাদের সম্পর্কে বড় ফাটল ধরতে পারে। এটা জেনেও পিছিয়ে আসছে না। ভারত ঐতিহাসিকভাবে জামাতকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করে এবং সেটা মনে করে যথার্থভাবেই। আমেরিকার এই নতুন পরীক্ষা বাংলাদেশকে ভারতের বিরোধী বললে কম বলা হয়। পাকিস্তানের মতো চরম শত্রু করে তুলবে বাংলাদেশকে ভারতের কাছে। ইতিহাস বলে উগ্রবাদী আদর্শকে অর্থনৈতিক চাপ দিয়ে সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। সবসময় না, কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। পৃথিবীতে অন্তত তার কোনো উদাহরণ নেই। যদি জনমত ব্যাপকভাবে ধর্মীয় কট্টরপন্থার দিকে ঝুঁকে যায়, তবে এই তোষণ নীতি ভবিষ্যতে আমেরিকার বিরুদ্ধেই বুমেরাং হয়ে যেতে পারে, ব্লো ব্যাক। কিন্তু সেটা তো দূর ভবিষ্যতের কথা। আমেরিকার গিনিপিগ হয়ে নিকট ভবিষ্যতে কি হতে পারে বাংলাদেশের?
কয়েকটা গুরুতর সম্ভাবনার কথা বলি। এক, গঙ্গা জল বন্টন চুক্তি এবছর শেষ হচ্ছে, এর নবীকরণ করবে না ভারত। ফরাক্কার জল বাংলাদেশ যা পাবে সেটা ভারতের ইচ্ছা ও সুবিধা মাফিক। শুখা মরশুমে জল দেবে না ভারত, আর বর্ষার মরশুমে বেশি করে জল ছাড়বে। ফলাফল কি হবে ভাবুন। দ্বিতীয়, তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা অতলে তলিয়ে গেল। কি পরিস্থিতি হবে, হচ্ছে, সেই পরিস্থিতি চলবে, এটা মনে রাখুন। 3 নম্বর, ভারত তার স্থল সীমান্ত এবং আকাশ সীমান্ত বন্ধ করে দেবে বাংলাদেশের জন্য। কোথা দিয়ে যাবি যা। খাদ্যদ্রব্যের রপ্তানি 4 নম্বর, খাদ্যদ্রব্যের রপ্তানি সম্পূর্ণ বন্ধ করবে ভারত। যা এবার আমেরিকা আর পাকিস্তান থেকে তোদের খাবার নিয়ে আয়, দেখ কত খেতে পারিস। 5 নম্বর, তবে সবচেয়ে ভয়ঙ্কর যে সম্ভাবনা সেটা হলো এই 5 নম্বর, বাংলাদেশে গৃহযুদ্ধ অবধারিত। যেমন বেঁধেছে সিরিয়াতে। আওয়ামী লীগ চুপ করে মুখ বুজে মানবে না আমেরিকার এই প্রেসক্রিপশন। তাদের সঙ্গে বিএনপিও থাকতে পারে, এবং আমার ধারণা পুরো বিএনপি না হোক, বিএনপির একটা অংশ কিন্তু চলে আসবে আওয়ামী লীগের সাথে। ভারতের সঙ্গে সমঝোতা করে, ভারতের সাহায্য নিয়ে এই বিদ্রোহীরা দেশের মধ্যে, গৃহযুদ্ধের আরেক পক্ষ, তারা ভারতের সাহায্য নিয়ে রংপুর চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে নেবে বাংলাদেশ থেকে। সেখানে ভারতের প্রেসক্রিপশনে নতুন সরকার গঠিত হবে। আর এই রকম প্ল্যানের কথা ভেবেই ভারত তার দূতাবাসকে নো ফ্যামিলি স্ট্যাটাস নির্দেশ দিয়েছে। আর সেই প্ল্যান থেকে ভারতকে বিরত রাখতে সারা কুক ছুটে এসেছিলেন দিল্লিতে ভারত সরকারের সঙ্গে কথা বলতে। পাত্তা দেয়নি ভারত। ভারতের হাবভাব দেখে নিশ্চিত বোঝা যাচ্ছে খুব দ্রুত বড় কিছু ঘটতে চলেছে। ভরসা কি কোথাও নেই? একটা ভরসা আছে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে ওই যে একটু আগে মিশরের কথা বললাম না, সেখানে একদম শেষ মুহূর্তে এসে সামরিক অভ্যুত্থান করা হয়েছিল, এবং সেই সামরিক প্রশাসন এখনো চলছে। আমেরিকা দাঁত ফোটাতে পারছে না সেখানে। সেরকম একটা জিনিস হতে পারে যদি বাংলাদেশের সেনাবাহিনী এখনো ঝাঁপিয়ে পড়ে, তারা এসে যদি বাংলাদেশের এই জামাত আমেরিকার প্রেসক্রিপশন থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে। একমাত্র ভরসা হচ্ছে দেশের মধ্যে বাংলাদেশকে অক্ষত রেখে বাঁচাবার একটা প্রচেষ্টা হতে পারে, একমাত্র যদি সেনাবাহিনী এগিয়ে আসে। আর দ্বিতীয় যেটা সম্ভাবনা, সেটা ওই যে বললাম যে ভারত গৃহযুদ্ধ, এবং ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ খণ্ডিত হবে, এক নয় দুটো অংশে, এবং দুটো অংশে নতুন সরকার গঠিত হবে। গিনিপিগের নিয়তি এটাই, কি জানেন? মরার আগে তাদের শান্তি নেই, তাদের শান্তি মরে গিয়ে। বাংলাদেশ সেই গিনিপিগের নিয়তির দিকে এগিয়ে চলেছে। ধন্যবাদ।